এখন সমস্ত মানুষ বিশ্বাস করেন এইরকম ইম্পার্শিয়াল অটোনমাস বডি, নিরপেক্ষ স্বয়ংশাসিত সংস্থা। আমি আপনাদের অনুরোধ করব, আমাদের দর্শকদের অনুরোধ করবো, নাম করুন তো একটা। না, শুধু আপনি বিশ্বাস করলে হবে না, সর্বজনে বিশ্বাস করে। আজ থেকে 20-25 বছর আগে পর্যন্ত সর্বজনে বিশ্বাস করে তার নিরপেক্ষতা নেই, এরকম একটি সংস্থার নাম ছিল ভারতের নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আজকে সেই সংস্থা সম্পর্কে গুরুতর প্রশ্ন তুলছেন দেশের প্রধান বিরোধী দল নেতা এবং নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। মুখ্য নির্বাচন কমিশনার একটি সাংবিধানিক পদে প্রতিষ্ঠিত এক ব্যক্তি, তিনি এমন মন্তব্য করছেন যেন মনে হয় তিনি দেশের বিরোধী দলনেতার, লোকসভার বিরোধী দলনেতার রাজনৈতিক প্রতিপক্ষ। না, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আজকে সর্বজনের দৃষ্টিতে ইম্পার্শিয়াল অটোনমাস একটা বডি নয়। এক এক করে অনেক সংস্থার নাম করা যেতে পারে। কন্ট্রোলার অডিটর জেনারেল, দেশের হিসেবপত্রের যারা নিরীক্ষণ করে রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকারের, তারা। ভিজিলেন্স কমিশন, যারা নজর রাখে উচ্চ সরকারি পদাধিকারীদের দুর্নীতির উপর, তারা। ইম্পার্শিয়াল এবং অটোনমাস আমি কাউকে দেখতে পাচ্ছি না। নির্বাচন কমিশন যাতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যাতে ইম্পার্শিয়াল এবং অটোনমাস হয়, তার জন্য এই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অবজারভেশন ছিল যে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করবে 3 জনের একটি কমিটি, যে কমিটিতে থাকবেন দেশের প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দল নেতা এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। অর্থাৎ কিনা বিচার বিভাগের অন্তত একটা উপস্থিতি থাকবে তার মধ্যে। সেই সুপ্রিম কোর্টের অবশ্যই আমাদের সংবিধানে একটা ফাঁক ছিল, সংবিধানে বলা ছিল না যে কিভাবে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করতে হবে। কারণ দেশে কখনো এমন সরকার আসবে যারা নির্বাচন কমিশনের মতো স্বশাসিত সংস্থার মাধ্যমে দেশের নির্বাচন প্রক্রিয়াকে কলুষিত করার চেষ্টা করবে, এটা সম্ভবত আমাদের সংবিধান প্রণেতারা ভাবতেই পারেননি। তাই এটা তো কোনো প্রভিশন মূল কনস্টিটিউশনে ছিল না। তো সুপ্রিম কোর্ট যখন বলল যে দেশের প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দল নেতা এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মিলে করবে, যতদিন না আইন প্রণয়ন হয়, সরকার তড়িঘড়ি প্রথমে অর্ডিন্যান্স এবং তারপর অতি দ্রুত আইন করে ফেললো যে না, লোকসভার বিরোধী দল নেতা, প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে আইনমন্ত্রী, অর্থাৎ কেন 2-3 জনের কমিটিতে দেশের আইনমন্ত্রী তো আর তার প্রধানমন্ত্রী বা তার বসের বিরুদ্ধে যাবেন না। 3 জনের কমিটিতে একচ্ছত্র হবে, সরকারই ঠিক করবে মুখ্য নির্বাচন কমিশন কে হবে। সুতরাং ইম্পার্শিয়াল অটোনমাস একটি সংস্থা যার উপর সর্বজনের বিশ্বাস থাকবে, ভরসা থাকবে, সেটা অন্তত নির্বাচন কমিশনের ক্ষেত্রে অঙ্কুরেই বিনষ্ট করে দিয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার। তাহলে কার উপর আপনি ভরসা রাখবেন? আবারও বলছি, ওই ধরনের কন্টেন্ট, ওই ধরনের বিষয় যেখানে তার কয়েক সেকেন্ড ধরে, কখনো কয়েক মিনিট ধরে দেখানো হচ্ছে যে একজন মহিলা পোশাক খুলছেন, নানাভাবে সেটা দেখানো হচ্ছে এবং লক্ষ লক্ষ লোক দেখছেন, মন্তব্য করছেন, সেই ধরনের কন্টেন্ট আপনি নিশ্চয়ই চান না, আমিও চাই না যে প্রচুর ঘুরে বেড়াক। একই সঙ্গে পর্নোগ্রাফি দেখার স্বাধীনতা কোনো অ্যাডাল্টের থাকা উচিত কিনা সেটা অন্য প্রশ্ন। সেই প্রশ্ন কিন্তু আমরা আজকে যাচ্ছি না। আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে যে ওই ধরনের বিষয়, ওই ধরনের কন্টেন্ট যাতে বাচ্চাদের কাছে অন্তত না পৌঁছয়, তার জন্য একটা নিয়ন্ত্রণ থাকা নিশ্চয়ই দরকার। তবে আধার প্যানের ক্ষেত্রে আমি বললাম আমার সংশয় আছে যে আধার প্যান চট করে যেকোনো কন্টেন্ট প্রোডিউসারকে দিয়ে দেওয়া ঠিক হবে কিনা।
সুপ্রিম কোর্টের এই যে পর্যবেক্ষণ, তারপরে কেন্দ্রীয় সরকার কি বলেছে পরিপ্রেক্ষিতে? কেন্দ্রীয় সরকার বলেছে তারা ২০২১ সালে একটা রুল ফর্ম করা হয়েছিল। আগের বছর আইন করে রুলস হয়েছে। এটাকে বলা হয় ইনফরমেশন টেকনোলজি রুলস ২০২১। পুরো কথাটা একটু বড়, কিন্তু শোনাটা প্রয়োজন, কারণ এর থেকে জিনিসটা বোঝা যাবে। ইন্টারমিডিয়ারি মাফ করবেন, ইনফরমেশন টেকনোলজি ইন্টারমিডিয়ারি গাইডলাইন্স অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড 2021। ইন্টারমিডিয়ারি গাইডলাইনটাকে, ইন্টারমিডিয়ারি কারা? এই যে আমি কথা বলছি, আমার কথা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে ইন্টারমিডিয়ারিরা, যারা হচ্ছে প্ল্যাটফর্ম, যেমন ইউটিউব, ফেসবুক, টুইটার ইত্যাদি, ইনস্টাগ্রাম ইত্যাদি। তারা হচ্ছে ইন্টারমিডিয়ারি। তাদের সম্পর্কে একটা গাইডলাইন আছে। সেই গাইডলাইন কি বলছে? গাইডলাইন বলছে যে তোমাদের একটা কারোর কোনো অভিযোগ থাকলে তার একটা রিড্রেসাল এর ব্যবস্থা থাকতে হবে, খুব তার একটা প্রতিকারের ব্যবস্থা থাকতে হবে। এবং খুব গুরুত্বপূর্ণ যেটা, একটা রেসিডেন্ট নোডাল অফিসারের, রেসিডেন্ট গ্রিভান্স অফিসারের কথা বলা হচ্ছে। এই যে ফেসবুক, ইউটিউব ইত্যাদি, এই সমস্ত এখন তো দুনিয়া জোড়া ছড়ানো এই যে প্ল্যাটফর্ম গুলো, আপনি জানেন না তো কোথা থেকে আপনাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমি জানি না যে আপনি যে আমার কথা শুনছেন, এর নিয়ন্ত্রণটা কোথায় আছে? ক্যালিফোর্নিয়াতে, নাকি জিম্বাবুয়েতে, না সাউথ আফ্রিকাতে, না অস্ট্রেলিয়াতে, না ব্যাঙ্গালোরে, না আমার পাশের বাড়িতে? আমি জানি না, জানা সম্ভব নয়। এই গাইডলাইন বলে যে একটা গ্রিভেন্স রিড্রেসাল অফিসার রেসিডেন্ট হতে হবে, দেশের মধ্যে থাকতে হবে। খুব ভালো কথা, ভালো প্রস্তাব। দ্বিতীয় অংশটা হচ্ছে ডিজিটাল মিডিয়া এথিক্স। এই যে আমি আপনার ডিজিটাল মিডিয়া মানে কিন্তু শুধু আমি যেমন যেটা বলছি সেটা খবর সংক্রান্ত, কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত, তেমনি সম্পূর্ণ কাল্পনিক কন্টেন্ট যেগুলো হয়, অর্থাৎ সিনেমা, সিরিয়াল ইত্যাদি, ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজ গুলো আসে, এই সবগুলোই মিডিয়ার মধ্যে পড়ে। তো তার জন্য একটা মিডিয়া এথিক্স আছে। সেখানেও কিন্তু সিনেমাতে যেরকম সেন্সরশিপ আছে সেরকম নেই, কিন্তু একটা এথিক্স এর কথা বলা হয়েছে। মোটের উপর যে এথিক্সটা যেটা কথা বলা হয়েছে সেটা কিন্তু আপত্তিকর কিছু। আপত্তি এবং সংশয়ের জায়গাটা যেখানে আসছে, সেটা সুপ্রিম কোর্টও এসেছে। এই যে অবসিন কন্টেন্ট, অশ্লীল কন্টেন্ট, এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা বলছেন অবসিন নয়, নাও ইট ইজ বর্ডারিং অন পারভার্সিটি। শুধু অশ্লীল নয়, অশ্লীলতা কি নি, তা কি, কোনটা অশ্লীল কোনটা নয় তা নিয়ে বিতর্ক চলতে পারে। নগ্নতা কতটা অশ্লীল, কতটা অশ্লীল নয়। তো বিকৃতির প্রচার হচ্ছে এবং যে খুশি আপলোড করে দিচ্ছে। কিন্তু এই সমস্ত সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা আমি এখন যেটা আসছি, এই সমস্ত কিছুর সঙ্গে কিন্তু যুক্ত করে দেওয়া হলো ন্যাশনাল সিকিউরিটিকে। এক নিঃশ্বাসে যুক্ত করে দেওয়া হলো। আদালতও করলো, সরকার পক্ষ করলো। এই জায়গাটা হচ্ছে সংশয়ের জায়গা। অশ্লীলতা, যৌন বিকৃতি, বিকৃতকাম, শারীরিক অসুবিধাকে, পঙ্গুত্বকে ব্যঙ্গ বিদ্রুপ করা, এগুলো নিয়ন্ত্রণ করার যে মেকানিজম, যে ভাবনা, যে প্রক্রিয়া কথা ভাবা হচ্ছে, তার সঙ্গে এক নিঃশ্বাসে চলে এলো ন্যাশনাল সিকিউরিটি, ন্যাশনাল ইন্টারেস্ট। এইটা খুব গোলমালের জায়গা। আমরা জানি যে নরেন্দ্র মোদীর সরকারকে আমি পছন্দ করি না, এই কথাটা আমি যে এইখানে বললাম, এটা অনেকের কাছে মনে হবে ন্যাশনাল সিকিউরিটি ভঙ্গ করলাম, কিন্তু আমার দেশের সংবিধান আমাকে কথা বলার অধিকার দেয়। অথচ এখন আখ্যানটা যা প্রচারিত চারপাশে, এ কথাটা বললে প্রমাণ হবে যে আপনি দেশ বিরোধী। দেশের আইন কি বলে, আমার সংবিধান কি বলে? বলে যে এদেশের নাগরিক হিসেবে রাষ্ট্রের সঙ্গে আমি একটা অলিখিত চুক্তিতে আবদ্ধ। নরেন্দ্র মোদীর সরকার যখন একটা কর বসায়, তখন এদেশের নাগরিক হিসেবে আমি দিতে বাধ্য। নরেন্দ্র মোদীকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমি মানতে বাধ্য। তার কারণ তিনি আমার দেশের প্রধানমন্ত্রী, আমার আনুগত্য আমার দেশের প্রতি, আমার রাষ্ট্রের প্রতি। কিন্তু আমার আনুগত্য ভারতীয় জনতা পার্টির প্রতি হতে হবে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতি হতে হবে, হিন্দুত্ববাদী রাজনীতির প্রতি হতে হবে,
এমন কোনো কথা সংবিধান বলে না। প্রধানমন্ত্রীর এবং প্রধানমন্ত্রী পদকে সর্বোচ্চ সম্মান দিয়ে আমি বলতেই পারি যে উনার দল, উনার রাজনৈতিক মত তার সঙ্গে একমত নই। একই কথা প্রযোজ্য রাজ্যের সম্পর্কেও। আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আমার দ্বিতীয় কোনো মুখ্যমন্ত্রী থাকতে পারে না পশ্চিমবঙ্গে বসবাস করে। রাজ্য সরকার যে সমস্ত বিধিনিষেধ, আইন নাগরিকদের জন্য প্রণয়ন করে, কর বসায়, তা আমি দিতে বাধ্য। কিন্তু আমি একথা বলতে বাধ্য নই যে তৃণমূল কংগ্রেস আমার রাজনৈতিকভাবে অত্যন্ত পছন্দের দল। লক্ষ্য করুন, অশ্লীলতা নিয়ন্ত্রণ, যৌন বিকৃতি নিয়ন্ত্রণ, শারীরিকভাবে যারা একটু অদক্ষ, কম দক্ষ, অন্যরকম তাদের ব্যঙ্গ বিদ্রূপ করার যে চূড়ান্ত অমানবিক নারকীয় প্রবণতা, তাকে দমন। এর সঙ্গে এক বাক্যে চলে আসছে, এক নিঃশ্বাসে চলে আসছে রাষ্ট্রের নিরাপত্তা, ন্যাশনাল ইন্টারেস্ট, ন্যাশনাল সিকিউরিটি। অপারেশন সিন্দুর নিয়ে মন্তব্য করার জন্য একজন অধ্যাপক মে মাস থেকে গ্রেপ্তার হয়ে আছেন। এর আগে আমরা দেখেছি বিভিন্ন মামলায় সর্বজনশ্রদ্ধেয় অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারা বছরের পর বছর গ্রেপ্তার হয়ে থেকেছেন। জামিন পেতে বহু বছর কেটে গিয়েছে। অধ্যাপক সাই বাবার কথা যদি আমরা বলি, স্ট্যান স্বামী তিনি মারাই গেলেন জেলে। তারা সবাই নাকি জাতীয় নিরাপত্তা ভঙ্গ করেছেন। আজকে আপনি কলকাতা, দিল্লি, ব্যাঙ্গালোরের মতো বড় শহর ছেড়ে লাদাখে যান, সর্বজনশ্রদ্ধেয় একজন মানুষ সোনাম ওয়াংচুক, তিনি নাকি জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। তাকে গ্রেপ্তার করে দূরের একটি রাজ্যে নিয়ে গিয়ে জেলে রেখে দেওয়া হয়েছে। এটা আমাদের বিচার করতে হবে যে বিকৃত যৌনতা নিয়ন্ত্রণ করা, শারীরিক অক্ষমতা নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা আর দেশের রাজনীতি সম্পর্কে শাসকের ভিন্ন মত পোষণ করা, এই দুটো কি একই জাতীয় অপরাধ? কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গতকাল বলেছে তারা ওই ইনফরমেশন টেকনোলজি ইন্টারমিডিয়েট গাইডলাইন্স অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স রুলস 2021 তাতে কিছু পরিমার্জনা আনবে, রুলসে কিছু সংশোধন করবে। আমাদের এই মনে রাখা থাকে, এই আইনটিও কিন্তু এখন চ্যালেঞ্জের মুখে। দিল্লি হাইকোর্টে আইনটির বৈধতা নিয়ে মামলা হয়ে আছে। ঠিক যেমন পশ্চিমবঙ্গে যে সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এত কথা, বিরোধী নেতা বলছেন যে এই আইনে আপনার নাগরিকত্বের জন্য আবেদন করুন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দল বলছে খবরদার করবেন না, তাহলে প্রমাণ হয়ে যাবে আপনি এতদিন নাগরিক ছিলেন না। ঠিকই বলছেন তারা। সে সিএ আইন কিন্তু তার বৈধতা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। এখন দেশের শীর্ষ আদালত বা দিল্লি হাইকোর্টের মতো একটা বড় হাইকোর্ট, তারা যদি এই ধরনের আইনের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা বছরের পর বছর ঝুলিয়ে রাখে, তাহলেও তো প্রশ্ন ওঠে যে বিচার ব্যবস্থা কতখানি মানুষের প্রতি তাদের দায় পালন করছে। শেষ করব এই কথা বলেই, এবং শেষ করব আপনাদের দর্শকদের কাছে এই প্রশ্নটা রেখে যে সোশ্যাল মিডিয়ার উপর কিছু নিয়ন্ত্রণের প্রয়োজন নিশ্চয়ই আছে। যৌন বিকৃতি, অবাধ যৌনতার প্রচার, শারীরিক অক্ষমতা নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা, এগুলো বন্ধ করা, এর প্রচার বন্ধ করা, এ বিষয়ে কেউ দ্বিমত হবেন না। তো তারই সূত্র ধরে লেজে লেজে নিঃসারে সরকারের সমালোচনা করার পথটাও তো বন্ধ করে দেওয়া হচ্ছে না। তো সেলফ স্টাইলড বডি দিয়ে হবে না, একথা সুপ্রিম কোর্ট বলেছে। আমাদের সাংবাদিকদের প্রাতিষ্ঠানিক সাংবাদিকতার নিয়ন্ত্রণের যে কটি সংস্থা আছে, যেমন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া, যেমন এডিটর্স গিল্ড, যেমন নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন, তারা কিন্তু তাদের দায়িত্ব মোটামুটি, সমস্যা আছে, প্রশ্ন কিছু আছে, মোটামুটি দক্ষতার সঙ্গেই পালন করে এসেছে।
লক্ষ্য করবেন আমার মতো যারা ৩০ দশকের মাফ করবেন ৩০ বছরের ৩ দশকের ৪ দশকের অভিজ্ঞতা নিয়ে টেলিভিশনে আসছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে আসছেন। আমার সাংবাদিকতার বয়স সামনের বছর ৪০ পূর্ণ হবে। তাদের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ কম ওঠে। এই অভিযোগ কম ওঠে যে তারা এমন সাংঘাতিক কিছু করেছেন যার জন্য মামলা মোকদ্দমা করার প্রয়োজন হয়। কারণ তারা সাংবাদিকতা সেই ধারাটার মধ্য দিয়ে এসেছেন। আমি কারো নাম করছি না। বাংলাতেও আছেন, হিন্দিতে আছেন, ইংরেজিতে আছেন। যেখানে একটা কনটেন্ট তৈরি করতে অনেকবার ভাবতে হয়, অনেক কিছু দায়িত্ব নিতে হয়। এই কথাটা আমি বলবো প্রকাশ্যে সাংবাদিক হিসেবে, এটা ঠিক তো? ভুল বলছি না তো? আমি কাউকে অন্যায়ভাবে আঘাত করছি না তো? কারো মনে আঘাত দিচ্ছি না তো? এগুলো অনেকবার ভাবতে হয়। কারণ সেই ভাবার ট্রেনিংটা তাদের হয়ে যায়। সেভাবেই তারা ভাবতে অভ্যস্ত। সংবাদপত্রে একটা লেখা যখন আপনারা পড়েন সেটা অন্তত ৩ বা ৪ টে ফিল্টারের মধ্যে দিয়ে পাস হয়েছে। রিপোর্টার লিখেছেন, সাব এডিটর দেখেছেন, যিনি হেডিং করেছেন তিনি আরেকবার পড়েছেন। যদি বড় গুরুত্বপূর্ণ খবর হয় তাহলে নিউজ এডিটর পড়েছেন। খুব গুরুত্বপূর্ণ খবর হলে স্বয়ং এডিটর পড়েছেন। খবরটা দেখেছেন, হেডলাইন দেখেছেন। ৪ টে অন্তত ফিল্টারের মধ্যে দিয়ে যাচ্ছে। একটা সত্যিকারের বড় প্রতিষ্ঠিত কাগজে হেডলাইন। কিন্তু সত্যিই তো সোশ্যাল মিডিয়াতে যে কেউ একটা চ্যানেল খুলে যা খুশি বলে দিতে পারেন। বাছবিচারটা কিন্তু আপনাদের হাতে, আপনাদের দর্শকদের হাতে। কাকে আমরা বিশ্বাস করবেন, কার উপর আপনারা ভরসা রাখবেন। তবে একটা কথা বলেই শেষ করি, সরকারের উপর পুরো ভরসা রাখা যায় না। সরকার এই নিয়ন্ত্রণের নাম করে, যৌন বিকৃতি নিয়ন্ত্রণের নাম করে সরকারের সমালোচনা, রাজনৈতিক সমালোচনা বন্ধ করার পথে হাঁটবে না তো? এ প্রশ্নের উত্তরে নিশ্চিতভাবে না বলার মতো জায়গায় আমি নেই।